মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের পাড়ি, পাকদণ্ডী পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি, বাগান শেষে সদর দুয়ার, বারান্দাতে আরাম চেয়ার, গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি, সেথায় এসে মেঘ পিয়নের সমস্ত ব্যাগ খালি। মাখনের মতো রাস্তা দিয়ে উড়ন্ত মেঘেদের সাথে গল্প জমিয়ে পাকদণ্ডী পেরিয়ে 5/3/2024 সকালে ফুনসোলিং ছেড়ে এগিয়ে চলি রাজধানী থিম্পুর দিকে। কঠিন পাহাড়ি পথে পাহাড়ের সৌন্দর্য সব জায়গায় কম বেশি একই। ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ক্ষণে ক্ষণে পাল্টে গিয়ে পাহাড় বৈচিত্র্যময়। পথে তোরসা ব্রিজ, গেরু বা গেরু ভিউ পয়েন্ট, সার্চেন ভিউ পয়েন্ট, চুখা ওয়াটারফল দেখতে দেখতে এগোচ্ছি। এই পর্বে আরো অনেক কিছু দেখছি। ছোট্ট ছোট্ট দেখা জানাগুলি গভীরভাবে মনে বড় জায়গা দখল করে নিচ্ছে। পথের ধারে অজস্র জানা না জানা ফুলে পাতায় গাছে পাহাড় সেজে গুজে রঙিন। রোডোডেনড্রন, পলাশ, শিমুল প্রচুর। প্রিয় বনফুলেরাও হাজির। মাঝে মাঝেই পাগলা হাওয়ায় সোজা দাঁড়িয়ে নিচে চলেছে রং বেরঙের ধর্মীয় পতাকারা। অবশ্য ভুটানের জাতীয় পতাকা হলুদ এবং কমলা কাপড়ের উপরে আঁকা সাদা ড্রাগন, ড্রাগনের নখরে কিছু রত্নরাজি। এখানে তিব্বতের প্রভাব আছে ভালোই। আর দ্বিতীয় বুদ্ধ এসেছিলেন পাকিস্তান থেকে, তিনি নাকি ভবিষ্যৎবাণীও করতেন। এমনই অনেক শব্দ কথারা এখানে ছড়িয়ে অসীম বিশ্বাসে বলে এখানকার নাগরিকেরা। এগিয়ে যেতে যেতে দূরে সুউচ্চ পাহাড়ের উপর বিচ্ছিন্ন এক বাড়ির মতো দেখলাম। জিজ্ঞেস করে জানলাম অপরাধীদের উপরে নিয়ে নিচে ছুঁড়ে ফেলা হতো। ভাবতে থাকি, এদের জন্য তো কোনো শিব নেই, দেহের টুকরো অংশ পশু পাখিদের খাদ্যই হবে। চলতে চলতে কলকল আওয়াজ। গাইড জানায় পাচু আর ওয়াংচু নদী দুদিক দিয়ে এসে এখানে যুক্ত হয়ে নাম হয়েছে থিম্পুচু। অসম্ভব ঠান্ডা আর জোরালো হাওয়া এখানে। তাও ত্রিবেণী সঙ্গমস্থল যে ছাড়তে মন চায় না। কিন্তু ভুটানে কাজের সময় যে সকাল 9টা থেকে বিকেল 5টা, তাই 5টার মধ্যে থিম্পু পৌঁছতেই হবে। এখানে সময় ভারতের থেকে আধ ঘন্টা এগিয়ে। চলতে চলতে থিম্পু পাহাড় নিয়ে মজাও করছিলাম। অরুণ বলল বল হেডেড হিল, সুশান বলে টাকলু। অরুণ বলতে থাকে এখানে চমৎকার চা বাগান এবং অনেক কিছু লাগালে কেশবাণী দেখাবে। পৌঁছে গেলাম হোটেল অরোভিলায়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে হোটেলে ঢুকে বসতে না বসতেই গরম কফির পেয়ালায় অভ্যর্থনা শুরু হলো। এরপর আমাদের বিরাট রুমে ঢুকে বেশ আরামই লাগলো রুম হিটারের দৌলতে, যা সন্ধ্যাক্ষর কনকনে ঠান্ডায়ও পাইনি। বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্যাস্ত আর চড়াই উতরায়ে একই ডিজাইনের বাড়িগুলি যেন কোনো মহান শিল্পীর ক্যানভাস। আস্তে আস্তে আলো জ্বলা শুরু হলো। সে এক অপরূপ উৎসব যেন। এরপরে ফোন করেন এখানে বিশিষ্ট নাগরিক সবিতা প্রধান। তিনি দেখা করতে চান। ভুটানে ঘোরাঘুরি এত আনন্দদায়ক হবার মূলে ভারতের অনিন্দ অনির্বাণ ভিকি আর ভুটানের সবিতা। কিছুক্ষণের মধ্যে হাজব্যান্ডকে নিয়ে হাজির। অভ্যর্থনা জানালেন সাদা উত্তরীয় দিয়ে এবং দিলেন উপহার, সাথে কফি, স্ন্যাক্স। এরপর আন্তর্জাতিক নারী দিবসে মার্চের 8 তারিখে উষ্ণ শুভেচ্ছাও জানান। এমন উদ্যমী মহিলার জন্য অনেক অনেক শুভকামনা। তিনি আজও যোগাযোগ রেখেই চলেছেন। উনি চলে যেতেই ডাক এলো নৈশভোজের। 6/3/2024 প্রাতঃপানের পরে বেরিয়ে পড়ি। প্রথমেই ছোঁয়া পাই ন্যাশনাল মেমোরিয়াল চোরতেন বা থিম্পু ছলটেন স্মৃতিস্তম্ভ। 1974 সালে ভুটানের তৃতীয় রাজা দ্রুক গ্যালপো জিগবে দোনচি ওয়াংচুকের সম্মানেই তৈরি। এরপর বুদ্ধ টোডের মা। পাহাড়ের কোলে বিশাল জায়গা জুড়েই অপরূপ শিল্পকলায় পূর্ণ 177 ফুট অর্থাৎ 54 মিটার উঁচু সাক্ষ্যমণি বুদ্ধ মূর্তিটি স্পন্সর করেন সিঙ্গাপুরের ব্যবসায়ী রিনচেন পিটার টিও। অপূর্ব প্রাকৃতিক পরিবেশে চারিদিকে সুন্দরী মূর্তিদের হাতে রয়েছে অফরিংস, আর নানা প্রতীকের মাঝে উপবিষ্ট সুউচ্চ সাক্ষ্যমণি বুদ্ধ। ভিতরে গিয়ে যেদিকে তাকায় সোনার আলো। মূর্তিটিকে ঘিরে 1 লক্ষেরও বেশি ব্রোঞ্জ দিয়ে তৈরি এবং সোনার গিল্ড করা ছোট ছোট বুদ্ধের মূর্তি আছে, যার প্রত্যেকটি
গ্রেট বুদ্ধ ডোডেনমার মতো। দেখলাম তাসিকো জং, বৌদ্ধ বিহার ও দুর্গ। এটি 1907 সালে রাজতন্ত্র সৃষ্টির পর রাজত্বের সাথে মিলিত হয়েছে। বর্তমানে গ্রীষ্মকালীন রাজধানী। এই বিল্ডিং এ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং এবং বিভিন্ন অনুষ্ঠান হয়, যেমন মুখোশ নৃত্য ইত্যাদি প্রভৃতি। এই বিল্ডিং তৈরি করেন প্রথম ধর্মরাজা, যিনি ভুটানে লো ভুকমা নামে সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন, যা আজও স্বতন্ত্র সম্প্রদায়। এখানে গেলাম টাকিন জুতে। ঠিক কলকাতার চিড়িয়াখানা এটা অবশ্যই নয়, তবে এখানে জাতীয় পশু টাকিনের সম্মানে এই চিড়িয়াখানা। এখানে টাকিন ছাড়াও পেয়েছি হরিণ, শূকর, চমড়ি গাই, দেখেছি নানা রকম পাখি। এখানেই আছে রয়্যাল টেক্সটাইল একাডেমি, ফোক হেরিটেজ মিউজিয়াম, সিমটোখা জং হ্যান্ডিক্রাফট মার্কেট, আর আছে সিম্পলি ভুটান, যা পেয়েছি রাজস্থানে, পেয়েছি থাইল্যান্ডে। সিম্পলি ভুটান পুরনো ভুটানকে হারিয়ে যেতে দেয়নি, হারিয়ে যেতে দেয় না। ভুটানের অতীত দেখে ভালোই লাগলো। কিছু বিশ্বাস আজও বহমান, যেমন গড অফ ফার্টিলিটি। এখানে অনেক শিল্পীরই দেখা পেলাম, কিন্তু বিশেষভাবে সক্ষম যুবক শিল্পীকে দেখে চমকে গিয়েছি। দুটি হাতের অভাবে পা দিয়ে তৈরি তার সৃষ্টি দেখে সকলেই অবাক হবেন বলেই আমার বিশ্বাস। অনেকক্ষণ থমকে গিয়েছিলাম। আবার থিম্পুর হোটেলে ফিরেই কনকনে ঠান্ডায় রাতে শোভা মুগ্ধ হয়ে দেখেছি আঁধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব।